বন্দর করিডোর ও ইশরাক, ডক্টর ইউনূস কি বলি হবেন পলিটিক্যাল ফ্যালাসির? এবং সর্বশেষ জানাবো মুজিবের হাতে বিলুপ্ত, ধ্বংস হাসিনার হাতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বন্দর করিডোর ও ইশরাক, ডক্টর ইউনূস কি বলি হবেন পলিটিক্যাল ফ্যালাসির? বর্তমান অন্তর্বর্তী সরকার শুরু থেকেই এক ধরনের স্বস্তিদায়ক অবস্থানে ছিল, তবে এখন হয়তো প্রথমবারের মতো কিছু চাপের মুখে পড়তে চলেছে। এই চাপটা বাইরের কারণ নয়, বরং তাদের নিজেদের আত্মবিশ্বাস থেকে সৃষ্ট। কিছুটা পেছনে ফিরি। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যত সরকার এসেছে তাদের সবাইকে প্রথম দিন থেকেই কোনো না কোনো রাজনৈতিক বিরোধিতার মুখোমুখি হতে হয়েছে। বঙ্গবন্ধুর আমলে জাসদ সক্রিয় ছিল, যার মূল লক্ষ্যই ছিল সরকারকে ব্যর্থ প্রমাণ করা। জিয়ার আমলে আওয়ামী লীগ বিরোধিতার মোর্চায় ছিল। এরশাদের সময় প্রতিটি বড় রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন রাজপথে সক্রিয় ছিল। 1991 সালে বিএনপি ক্ষমতায় এলেও আওয়ামী লীগ ফল মেনে নেয়নি। 1996 সালের নির্বাচনের পর বিএনপি কারচুপির অভিযোগ তোলে। সংসদ বয়কটের রাজনীতি চলে আসছে বছরের পর বছর। 2008 এর নির্বাচনের পরও বিরোধিতার ধারা অব্যাহত ছিল। এরপর 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনগুলোতে সরকারের প্রতি অভিযোগ আরও ঘনীভূত হয়েছে। এক পর্যায়ে সরকার শুধু বিরোধী দল নয়, পুরো জাতিকে যেন প্রতিপক্ষ বানিয়ে ফেলে। তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারগুলো ইতিহাসে অল্প সময়ের জন্য এলেও 2007 সালে সেনা সমর্থিত ফখরুদ্দিন সরকারের কথা আলাদা করে বলা যায়। যদিও শুরু থেকে বিএনপি জামায়াত এর বিরোধিতা করেছিল, অথচ এবারের অন্তর্বর্তী সরকার, যেটা ডক্টর ইউনূসের নেতৃত্বে প্রায় সব রাজনৈতিক দলের সমর্থন পেয়েছে। শুরুতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব দেশে ছিল না, আর তৃণমূল পর্যায়ে দলের কর্মীরাও বিরোধিতা করেনি, বরং তারা আগের নেতৃত্বের বিরুদ্ধে বিরক্ত ছিল এবং নতুন নেতৃত্বের অপেক্ষায় ছিল। বাকি দলগুলো অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে। তাদের একমাত্র চাওয়া ছিল অবাধ, নিরপেক্ষ নির্বাচন। যদিও এই চাওয়ার ধরনে কিছু পার্থক্য ছিল। বিএনপি চেয়েছিল দ্রুত নির্বাচন, জামায়াত কিছু সময় নেবে, আর নতুন উদীয়মান এনসিপি চাইছিল বিলম্বিত নির্বাচন। এই এনসিপির সঙ্গে সরকারের ঘনিষ্ঠতা দেখে অনেকে তাদের ডক্টর ইউনূসের পছন্দের দল বলে বিবেচনা করতে শুরু করেছে। সরকারকে প্রকাশ্য বিরোধিতা কেউ করছিল না, কিন্তু হঠাৎ করেই সরকার কিছু পদক্ষেপ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে, যেমন রাখাইন রাজ্যে মানবিক করিডোর নিয়ে প্রস্তাব, চট্টগ্রাম বন্দরের একটি লাভজনক টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার চেষ্টা এবং ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ গ্রহণে বাধা সৃষ্টি। এই ইস্যুগুলো সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি করেছে বলে গুঞ্জন আছে। সরকারি উপদেষ্টার বক্তব্যেও কিছু অহংকার ও চাপা উত্তেজনার ছাপ দেখা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, এত তাড়াহুড়া কেন? এর পেছনে কি কোনো আন্তর্জাতিক চাপ বা গোপন চুক্তি কাজ করছে? এমন যদি হয়, তাহলে দেশের সাধারণ জনগণের মতামতকে উপেক্ষা করা কি আত্মঘাতী নয়? আমরা গরিব হতে পারি, কিন্তু সম্মান ও স্বাধীনতা নিয়ে আপোষ করতে রাজি নই। মুজিবের হাতে বিলুপ্ত, ধ্বংস হাসিনার হাতে। শেখ মুজিব ও তার কন্যা শেখ হাসিনা দুজনের হাতেই পতন ঘটেছে আওয়ামী লীগের। 1975 সালে বাকশাল গঠনের মধ্য দিয়ে শেখ মুজিব নিজেই আওয়ামী লীগকে বিলুপ্ত ঘোষণা করেন। আর ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণ ভয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর ভারতে বসে অনলাইনে শেখ হাসিনা বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন। পাশাপাশি দেশে অবস্থানরত দলটির নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। এছাড়া চলমান বিচার কার্যে বাধা সৃষ্টির অপচেষ্টার জেরে অন্তর্বর্তীকালীন সরকার গতকাল সোমবার আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। শেখ হাসিনার প্রণীত সন্ত্রাস দমন আইনের অধীনেই দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। আওয়ামী লীগ ছাড়াও দলটির সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময় দলটির পক্ষে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ
কোনো কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ 1949 সালের 23 জুন টিকাটুলির KS দাস লেনের রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয়। দলটির প্রথমে নাম ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। তখন দলটির সভাপতি নির্বাচিত হন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং সাধারণ সম্পাদক করা হয় শামসুল হককে। ওই সময় জেলে থাকা মুসলিম লীগ নেতা শেখ মুজিবুর রহমানকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। 1952 সালে দলের সাধারণ সম্পাদক শামসুল হককে অসুস্থ দেখিয়ে শেখ মুজিবকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়। পরের বছর 1953 সালের সম্মেলনে শেখ মুজিবকে পরিপূর্ণ সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। 1955 সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নাম ধারণ করে। নাম পরিবর্তন নিয়ে ওই সময় দলের মধ্যে একটা বিরোধও তৈরি হয়। এদিকে পাক মার্কিন সামরিক চুক্তির প্রেক্ষাপটে সৃষ্ট বিরোধে 1957 সালে দলটির সভাপতি মাওলানা ভাসানী আওয়ামী লীগ ত্যাগ করে ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেন। এদিকে শেখ মুজিব 1966 সাল পর্যন্ত দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এর আগে 1958 সালের 7 অক্টোবর পাকিস্তানে সামরিক শাসন জারি হলে অন্যান্য দলের মতো আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধের আওতায় পড়ে। এটি 1964 সাল পর্যন্ত বলবৎ ছিল। একদিকে সাধারণ সম্পাদক পদ থেকে 1966 সালে সভাপতি নির্বাচিত হন শেখ মুজিব। এই দায়িত্বে থাকেন 1974 সাল পর্যন্ত। এই সময়ে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হবে না এমন সিদ্ধান্ত হলে শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতির পদ ছেড়ে দেন, যার ফলে 1974 সালে AHS কামরুজ্জামান দলের সভাপতির দায়িত্ব পান। মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন দেশে নানা অনিয়ম, দুর্নীতি, দুর্ভিক্ষ সহ বিভিন্ন কারণে শেখ মুজিব গণতান্ত্রিক ব্যবস্থা ছেড়ে একদলীয় শাসন চালু করেন। 1975 সালের 25 জানুয়ারি সব রাজনৈতিক দল বিলুপ্ত করে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেন শেখ মুজিব। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করে তিনি নিজেকে আজীবন দলটির সভাপতি ঘোষণা করেন। এই সময় শেখ মুজিবের হাতে অন্যান্য দলের সঙ্গে আওয়ামী লীগও বিলুপ্ত হয়। তার জীবদ্দশায় এর আগে 1971 সালের 26 মার্চ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তান সরকার। 1975 সালের 15 আগস্টের পর সামরিক আইনে বাকশালের কার্যক্রম সহ সব রাজনৈতিক তৎপরতা বন্ধ করা হয়। রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম 1976 সালের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেন। ওই সময় বাকশাল থেকে বেরিয়ে জোহরা তাজ উদ্দিন সহ কয়েকজন সিনিয়র নেতা আওয়ামী লীগ পুনরুজ্জীবিত করেন। তবে নেতৃত্বের বিরোধে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ দুই ধারায় বিভক্ত হয়। দ্বিধা বিভক্তি চলাকালে 1981 সালে বিদেশে নির্বাসনে থাকার পর হঠাৎ দলের সভাপতি নির্বাচিত হন শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা। ওই বছরই 17 মে দেশে ফিরে তিনি দলের দায়িত্ব নেন। এরপর থেকে টানা 44 বছর তিনি একই পদে বহাল ছিলেন। শেখ হাসিনা টানা 11 মেয়াদে সভাপতির দায়িত্ব পালনকালে 6 জনকে দলের সাধারণ সম্পাদক হিসেবে পেয়েছেন। শেখ হাসিনার দলের দায়িত্বকালে 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। 2009 সালে আবার দলটি ক্ষমতায় আসার পর ভোটারবিহীন নির্বাচন, রাতের ভোট এবং ডামি ভোটের মাধ্যমে টানা 4 মেয়াদে ক্ষমতাসীন হয়। এই 15.5 বছরের শাসনকালে দলটি এবং তার নেতাকর্মীরা হত্যা, খুন, অর্থ পাচার, লুটপাট, ব্যাপক দুর্নীতি সহ নানা ধরনের অপকর্মে জড়িত হয়। পরে ছাত্র জনতার আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান। বর্তমানে সেখানে তিনি অবস্থান করছেন। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও শেখ হাসিনা ভারতে বসে প্রতিনিয়ত অনলাইনে যুক্ত হয়ে নানা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, সরকারকে নানা ধরনের হুমকি ধমকি দিচ্ছেন। পাশাপাশি বাংলাদেশে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীরা নানা ধরনের অপকর্মে লিপ্ত রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার বিচারে প্রতিবন্ধকতা তৈরি, জনমনে আতঙ্ক সৃষ্টি, বাংলাদেশের সংহতি, জননিরাপত্তা এবং সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার উপর হামলা, উস্কানিমূলক মিছিল আয়োজন, রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণ এবং ভিন দেশে পলাতক তাদের নেত্রী সহ অন্য নেতাকর্মী কর্তৃক সোশ্যাল মিডিয়ায় অপরাধমূলক বক্তব্য প্রদান, ব্যক্তি ও প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতি সাধনের অপচেষ্টা সহ আইন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে দলটি। শেখ হাসিনার ফ্যাসিবাদী কার্যক্রমের প্রেক্ষাপটে ছাত্র জনতার দাবির মুখে অন্তর্বর্তী সরকার গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার বিচারিক কার্যক্রম চলাকালে আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে। এর মাধ্যমে শেখ হাসিনার হাতেই আওয়ামী লীগ নামক দেশের অন্যতম পুরনো দলটির পতন হলো।
এদিকে অপরাধী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে গত রোববার সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন করেছে। এর ফলে দলটি বিচারে দোষী সাব্যস্ত হলে স্থায়ীভাবে নিষিদ্ধের মুখোমুখি হতে পারে। এ বিষয়ে জানতে চাইলে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ আমার দেশকে বলেন, আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী কর্মকাণ্ড গত 15.5 বছর পরিচালনা করেছে তাতে দেশের ভবিষ্যৎ দেখছি না। স্বাভাবিকভাবেই দলটির পরিণতি মুসলিম লীগের মতো হতো। তবে সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধের যে উদ্যোগ নিয়েছে, এই পথ ধরে বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত পরিণতির পথে যাওয়া সম্ভব হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।